ক্লাস 10 এর সমস্ত বিদ্যার্থীবৃন্দ কি ভালো আছে তো প্রত্যেকে? আচ্ছা, আশা করি বাড়ির প্রত্যেকে তোমরা কুশলে আছো। কি শীতের আবহাওয়া লাগছে এবার আস্তে আস্তে? এবার মনে হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়বে, তাই না? আচ্ছা, আমরা বিগত লাইভ ক্লাসে, অর্থাৎ আমরা শনিবার দিন যে ক্লাসটা করেছি ভূগোলে, সেখানে জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম এবং প্রশ্ন মান সহযোগী। আশা করি তোমাদের সেই অধ্যায়টা প্রত্যেকে কাছে সহজবোধ্য হয়ে গেছে। তাই আজকে 28 তারিখের ক্লাসে, অক্টোবর মাসের, আমরা নূতন একটা পাঠ এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত দেখবে। শহর, নগর আর নগরায়ন বলে একটা পাঠ আছে। আমরা সেটা সম্পর্কে আজ একটু আলোচনা শুরু করি। দেখো, যে শহর এই শব্দটা মোটামুটি আমরা প্রত্যেকেই একটু শুনে থাকি, যাকে আমরা টাউন বলি। এবার এই শহর কাকে বলে তার একটা প্রচ্ছন্ন সংজ্ঞা একটু আমরা জেনে নেব। দেখো, শহর বলতে গেলে যেখানে দেখবে শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য নাগরিক পরিষেবা সব উন্নত মানের হয় এবং জনসংখ্যা কমপক্ষে 5,000 জন, তাকে আমরা এক কথায় শহর বলবো। তাহলে দেখো, শহরের সংজ্ঞাটা একটু আমরা বলছি, তোমরা লিখে নিতে পারো। যেমন দেখো, প্রথমে শহরের সংজ্ঞাটা বলছি, একটু তোমরা শুনে নাও। যে শহর বলতেই আমাদের বোঝায় যে এর মধ্যে কোন কোন ক্যারেক্টারটা আমাদের সামনে উঠে আসবে। যেমন দেখো, শিক্ষা দীক্ষার প্রসঙ্গ আমরা এখনই বললাম, এর মধ্যে স্বাস্থ্য, তার সঙ্গে জীবিকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে এবং অল্প আয়তনের জায়গার উপর বহু সংখ্যক মানুষ সেখানে বসবাস করবে। তাকে আমরা এক কথায় বলবো শহর। ঠিক আছে? তাহলে এই শহরের জনসংখ্যার ক্ষেত্রে দেখো, ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে মানুষের সংখ্যা বললাম কত হবে বলো? 5,000 জন। দ্বিতীয় নম্বর দেখো, যে এখানে যে মোট যতজন মানুষ বসবাস করে তার 75 জন মানুষ হচ্ছে বিভিন্ন রকমের অকৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তাহলে অকৃষি ক্ষেত্র বলতে আমরা কি বোঝাই? যে চাষবাসের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, তারপর কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে, পেশার সঙ্গে যুক্ত থাকবে, চাষবাস ব্যতীত। ঠিক আছে? আর তৃতীয় নম্বর হচ্ছে, দেখো এখানে ক্যারেক্টার যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রতি বর্গ কিমিতে কমপক্ষে জনসংখ্যা হবে আমাদের 400 জন। তাহলে শহরের সংজ্ঞার মধ্যে আমরা কি পেলাম?
না স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি পরিষেবাতে তার সঙ্গে নানা ধরনের সুযোগ সুবিধা যেখানে থাকবে এবং অল্প আয়তনের জায়গার ওপর যখন বহু সংখ্যক মানুষ বসবাস করবে তখন আমরা তাকে বলবো শহর। তাহলে শহরের জনসংখ্যা বললাম কত হয় বলো? কমপক্ষে হচ্ছে 5,000 জন হবে। 100-র মধ্যে মোটামুটি ধরে নাও 75 জন মানুষ সেখানে অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে। অকৃষিকাজ শব্দটা মানে আমরা কি বললাম? চাষবাসের সঙ্গে সম্পর্ক যাদের থাকবে না, ঠিক আছে। আর প্রতি বর্গ কিমিতে লোক বসবাস করবে কত? 400 জন। তাহলে আমাদের শহরে এই কটা আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে প্রথমে সংজ্ঞা জানলাম, তারপর হচ্ছে শহরের বৈশিষ্ট্য পেলাম। এবার দেখো এখানে এই বৈশিষ্ট্যর মধ্যে আরেকটা তুমি ভাষা উল্লেখ করতে পারো যে শহরের লোক সংখ্যা 5,000 থেকে 1 লক্ষের কিন্তু কম হয়ে থাকে। তাহলে সবসময় যে জনসংখ্যা 5,000 জন হবে তার কথা নেই, এর থেকে 1 লক্ষের এখানে কম ও হয়ে থাকে, ঠিক আছে। তার সঙ্গে হচ্ছে এই শহর হচ্ছে পৌর বসতির একটা ক্ষুদ্র একক। পৌর বসতির একটি ক্ষুদ্র একক শহর। আর তৃতীয় নম্বর যদি আমরা দেখি, শহর হলো গ্রামীণ আর নগরায়নের একটা অন্তর্বর্তী পর্যায়। শহর হচ্ছে গ্রামীণ ও নগরায়নের একটা অন্তর্বর্তী পর্যায়। অন্তর্বর্তী পর্যায় মানে হচ্ছে মাঝামাঝি পর্যায়। তাহলে আর একবার দরকার শহর সম্পর্কে তথ্যটা একটু বলে দিই, কারণ অনেক সময় শহরটা টিকা দিয়ে দেয়। তাহলে প্রথম আমরা শহরের যে সংজ্ঞাটার মধ্যে যাব, যে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য এবং জীবিকার নানা রকমের সুযোগ সুবিধা থাকায় অল্প আয়তনের জায়গার উপর যখন মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করে তখন আমরা তাকে বলবো শহর। জায়গাটা হবে অল্প আর মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করবে। তাহলে সেখানে কোন কোন সুবিধা বললাম? সেখানে দেখো স্বাস্থ্য, শিক্ষা দীক্ষা আর জীবিকার নানা রকমের সেখানে সুযোগ সুবিধা বর্তমান। তাহলে সংজ্ঞা পেলাম। আর বৈশিষ্ট্যের মধ্যে কি পাবো? প্রথমত যে শহরের জনসংখ্যা হয় কমপক্ষে 5,000 জন। নাম্বার 2, কোনো ক্ষেত্রে দেখা যায় এই জনসংখ্যা 5,000 থেকে 1 লক্ষের মধ্যেও কিছু শহর আমরা দেখতে পাই। তৃতীয় নম্বর হচ্ছে শহরে যে আমাদের 100 জনের মধ্যে 75 জন মানুষ অকৃষিকাজের সঙ্গে জড়িত। তাহলে অকৃষিকাজ শব্দটা মানে কি বললাম? যারা চাষবাসের সঙ্গে যুক্ত থাকবে না, চাষবাস ছাড়া বিভিন্ন ধরনের আমাদের পেশাগত যে ব্যাপারগুলো থাকে, যেমন আমাদের কি বললাম, শিল্প, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক ক্ষেত্র, ডাক্তারি, যেটা আমরা উকিল আমরা বলি, শপিং মল ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে। এখানে কমপক্ষে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে হচ্ছে 4,000 জন। জনঘনত্ব ব্যাপারটা দেখো এর আগের পাঠে আমরা পড়েছি যে প্রতি বর্গ কিমিতে যতজন লোক বসবাস করে তাকে আমরা এক কথায় বলি জনঘনত্ব। তাহলে জনঘনত্ব হবে প্রতি বর্গ কিমিতে আমাদের 400 জন। নাম্বার 3 হচ্ছে পৌর বসতির একটা ক্ষুদ্র একক হচ্ছে শহর। নাম্বার 4 গ্রামীণ আর নগরের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে শহর। ওকে, তাহলে শহর সম্পর্কে এই তথ্যটা তোমরা একটু জেনে গেলে। এবার আমরা জানবো যে নগর জিনিসটা কি। নগর এবার আমরা নগর সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই নগরের সংজ্ঞাটা অবশ্যই আমাদের জানতে হবে, তারপর হচ্ছে বৈশিষ্ট্য।
তাহলে প্রথমেই আমরা যদি নগরের সংজ্ঞাটার মধ্যে যাই, যে ভারতবর্ষে মনে করো পৌরসভা যে উন্নয়ন কর্তৃপক্ষ আছে তার, কিংবা যেটাকে আমাদের নোটিফাইড অথরিটি আমরা বলে থাকি, সেখানে দেখা যায় যে যেসব শহরে জনসংখ্যা 1 থেকে 10 লক্ষের কম তাকে আমরা এক কথায় নগর বলি। তাহলে যেসব শহরে লোক সংখ্যা 1 থেকে আমাদের 10 লক্ষের কম আমরা তাকে এক কথায় বলবো নগর। এবার এখানে অপর অর্থে যদি আমরা দেখি, যে প্রকৃতপক্ষে একাধিক দেখবে ছোট ছোট শহর ক্রমাগত যুক্ত হয়ে, কিংবা দেখা যায় কোনো শহরের আয়তন বৃদ্ধি পেয়ে নগরেও আমাদের সৃষ্টি হয়ে থাকে। তাহলে শহরের ক্ষেত্রে অর্থাৎ নগরের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, যে সংজ্ঞার ক্ষেত্রে যে জনসংখ্যা হচ্ছে যে পৌরসভা নোটিফাইড যে সমস্ত অঞ্চল আছে সেখানে জনসংখ্যা হবে 1 থেকে 10 লক্ষের কম। নাম্বার 2 হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা শহর যুক্ত হয়ে আবার কিন্তু নগর হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শহরের একটা বর্ধিত রূপ হচ্ছে আমাদের নগর। তাহলে আমরা এখানে নগরের একটা সংজ্ঞা পেলাম। এবার দেখব আমরা নগরের কয়েকটা বৈশিষ্ট্য। নগরের যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, তাহলে হচ্ছে নগর হচ্ছে শহরের একটি বর্ধিত রূপ। বর্ধিত, ব ধয়স্বই রেপ্ত, বর্ধিত রূপ। বর্ধিত রূপ হচ্ছে আমাদের নগর। নাম্বার 2 যদি আমরা দেখি, শহরের তুলনায় আমাদের নগরে বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ এটা গেল নাম্বার 1, শহরের হচ্ছে থেকে নগরে জনসংখ্যা হচ্ছে বেশি। আর তার সঙ্গে এখানে দেখতে যেটা আমরা পাবো, যে এখানে ব্যক্তির সংখ্যা আর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। নাম্বার 3 হচ্ছে যে নগরের বৃত্তি ও বৈচিত্র্যের সংখ্যা বেশি। বৈচিত্র্যের সংখ্যা বেশি। তাহলে নগরের বৃত্তি মানে কি? অর্থাৎ এখানে মানুষ যে সমস্ত পেশার সঙ্গে জড়িত থাকে, বিভিন্ন রকমের তাদের বৈচিত্র্য মানে পেশার বিভিন্ন রকমের ভ্যারাইটি আমরা সেখানে দেখতে পাবো, এবং তার সংখ্যাটাও যথেষ্ট পরিমাণে বেশি হয়ে থাকে। তাহলে আমরা নগরের ক্ষেত্রে যেটা পেলাম, না নগরের জনসংখ্যা হচ্ছে যে 1 থেকে 10 লক্ষের সেখানে কম হবে। এখানে বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে আমরা যেটা পেলাম, যে শহরের একটা বর্ধিত রূপ, মানে শহরের আয়তনটা বেড়ে বেড়ে তো নগর রূপান্তর হয়, তাহলে শহরের একটা বর্ধিত রূপ হচ্ছে এই নগর। নাম্বার 2 হচ্ছে শহর থেকে নগরের জনসংখ্যা তো বেশি হবেই, কারণ ওখানে ছিল 5,000 জন আর এখানে 1 থেকে 10 লাখের কম। দ্বিতীয় নম্বর হচ্ছে নগরে বিভিন্ন ধরনের মানুষ তার পেশার সঙ্গে জড়িত থাকে, এবং বিভিন্ন ধরনের পেশার সংখ্যাটা হচ্ছে আমাদের বেশি, যার জন্য আমরা নগরে জনসংখ্যার মধ্যে পার্থক্য আমরা এখানে পেয়ে থাকি। এবার দেখো যেটা পাবো, তাহলে নগর সম্পর্কে একটু আমরা জানলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে মহানগর। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মহানগর। তাহলে মহানগর শব্দটাকে দেখো, ইংরেজিতে বলে মেট্রোপলিস। মেট্রোপলিস, METRO, মেট্রো, POLIS, মেট্রোপলিস, তাই না? এই মেট্রোপলিস শব্দটাকে আমাদের হচ্ছে, যদি আমরা একটু ভেঙে নিয়ে দেখি,
যে মহানগর জিনিসটা কি, এটাও কিন্তু একটা টিকার মধ্যে। যে মহানগর হচ্ছে একটা গ্রিক প্রতিশব্দ, এই মেট্রোপলিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মাদার সিটি। তাহলে এর অর্থ হচ্ছে এক কথা হচ্ছে মাদার সিটি, মাদার সিটি অর্থাৎ এক কথা যেটা আমরা বলি মূল নগরী। অর্থাৎ ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট আমাদের পৌর বসতিকে এক কথায় বলে কি না মহানগর। তাহলে জনসংখ্যা হবে 10 লক্ষের বেশি, ঠিক আছে। তাহলে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে আমরা বা শহরকে বা নগরকে এক কথায় বলবো যে, বা পৌর বসতিকে এক কথায় বলবো মহানগর। এবং মহানগরের জনসংখ্যা 10 লক্ষ বা 1 মিলিয়ন, 10 লক্ষ বা 1 মিলিয়ন। ওকে, তাহলে মহানগর শব্দটা একটা গ্রিক শব্দ, হচ্ছে গ্রিক শব্দ যার থেকে এর তার নাম হচ্ছে মেট্রোপলিস। আর গ্রিক শব্দ মেট্রোপলিসের অর্থ হচ্ছে মাদার সিটি, যেটা বাংলায় বলা হয়ে থাকে মূল নগরী। তাই এই মহানগরের জনসংখ্যা হচ্ছে, অর্থাৎ যদি আমরা সংজ্ঞাটা দেখি, যে সমস্ত আমাদের পৌর বসতিতে জনসংখ্যা 10 লক্ষের বেশি বা 1 মিলিয়ন, তাকে আমরা এক কথায় বলবো মহানগর। তাহলে মহানগরের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, 1 নম্বর হচ্ছে এটা প্রত্যেকটা দেখো যে নাম্বার 1, এটা হচ্ছে নগরের বিকশিত একটা রূপ, বিকশিত রূপ। অর্থাৎ শহর যেমন নগরে পরিণত হচ্ছে, নগর কিসে পরিণত হবে, সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মহানগরে পরিণত হবে। নাম্বার 2 যদি আমরা দেখি, মহানগরে দেখো শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, আমোদ প্রমোদ ইত্যাদি সুযোগ সুবিধা আরো ভালো হবে। তাহলে মহানগরে এখানে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা, ঠিক আছে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য আর নাগরিক পরিষেবা এগুলো হচ্ছে আরো উন্নত ধরনের হবে, সেটা হচ্ছে মহানগরেতে। 3 নম্বর হচ্ছে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, তাহলে দেখা যায় যে 2011 সালে মহানগরের সংখ্যা হচ্ছে আমাদের 53টি। এটা গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন। 2001 সালে আমাদের 2001 সালে নগরের সংখ্যা ছিল 35টি। আর দেখো 10 বছর অন্তর জনগণনা হয়, সেখানেতে নগরের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 2011-তে, সেটা হচ্ছে আমাদের 53টি। দেখো মিরাকেল ভাবে এই সংখ্যাটা পরিবর্তন, মানে উল্টে দেখো এখানে চলে এসছে। তাহলে আমরা নগর সম্পর্কে বা মহানগর সম্পর্কে আমরা যেটা জানলাম, যেমন দেখো এখানে কিছু মহানগরের নাম যদি আমরা দেখি, যেমন দিল্লি, যেমন হচ্ছে চেন্নাই, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, আসানসোল এবং হায়দ্রাবাদ প্রভৃতি। তাহলে এখানে আমরা মহানগর শব্দের সঙ্গে আমাদের পরিচয় হলো যে মহানগর শব্দটার একটা ইংরাজি প্রতিশব্দ হচ্ছে, গ্রিক শব্দ হচ্ছে মেট্রোপলিস। এই যার হচ্ছে মেট্রোপলিস শব্দটা যে শব্দ থেকে এসছে, তার মানে হচ্ছে মাদার সিটি। এই মাদার সিটি শব্দটাকে বাংলায় বলে মূল নগরী। তাহলে আমাদের মহানগর বলতে গেলে জনসংখ্যাটা কত হবে, বা সংজ্ঞাটা আমরা কি পাবো না, যে সমস্ত পৌর বসতিতে জনসংখ্যা হবে 10 লক্ষের বেশি, আমরা তাকে বলবো, 10 লক্ষের বেশি হলে তখন তাকে আমরা বলবো মহানগর। তা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে জনসংখ্যা 10 লক্ষের বেশি বা 1 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। আর বৈশিষ্ট্যগুলো আমরা কি পাবো, 1 নম্বর হচ্ছে নগর হচ্ছে মানে নগরের একটা বিস্তৃত রূপ হচ্ছে আমাদের মহানগর। 2 নম্বর কি, মহানগরেতে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা বা অন্যান্য সুযোগ সুবিধা নগরের তুলনায় আরও বেটার বা উন্নত রকমের থাকে। আর এখানে নগরের সংখ্যা যেটা হচ্ছে মহানগরের সংখ্যা 2011 সালে হচ্ছে 53টি। আর যদি আমরা 2001 সাল অনুসারে দেখি, তাহলে এর সংখ্যাটা হচ্ছে কত পেলাম আমরা না 35টি। মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু শর্ট প্রশ্ন, যে 2001 সালে মহানগরের সংখ্যা ছিল কটি, 35টি।
আর 2011 সালে মহানগরের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে কত না 53টি। ওকে, ঠিক আছে। এবার দেখো পরবর্তীটা যেটা যাব সেটা হচ্ছে আমাদের মেগা সিটি। এই পার্টগুলোকে জেনে নাও, কেন শহর আলোচনা করতে গেলে এগুলো খুবই আমাদের টপিক, অর্থাৎ শহর কাকে বলে, নগর কাকে বলে, মহানগর কাকে বলে, মেগা সিটি কাকে বলে, এই চারটে তথ্য কিন্তু জানা খুবই প্রয়োজন। মানে চারটে প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি। ওকে, এবারে দেখো যেটা যাব সেটা হচ্ছে আমাদের মেগা সিটি। দেখো মেগা সিটি সংজ্ঞাটা যেটা আমরা পাবো না, গ্রিক একটা মেগাস শব্দ থেকে এই মেগা শব্দটা এসছে। তাহলে গ্রিক শব্দ হচ্ছে কি মেগাস, MEGAS, মেগাস থেকে এই মেগা শব্দটা এসেছে, যার মানে হচ্ছে আমাদের প্রকাণ্ড, অতি প্রকাণ্ড, অতি প্রশস্ত বা প্রকাণ্ড। তাহলে মেগা সিটি শব্দটা একটা গ্রিক শব্দ মেগাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মেগা, আর মেগার শব্দটা মানে হচ্ছে অতি আমাদের প্রশস্ত বা অতি প্রকাণ্ড, বিশাল বড় আকারকে বোঝায়। তাহলে দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যেমন সংজ্ঞার ক্ষেত্রে জনসংখ্যা একটা ফারাক পেয়েছি, তাহলে এখানে আমাদের মেগা সিটির সংজ্ঞাটা একটু আমরা দেখে নেব। তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখব, যখন কোনো মহানগরের একটা বিশাল অঞ্চল জুড়ে যেটা বিস্তার লাভ করবে এবং এটি অতি বৃহৎ একটা পৌর বসতি গঠন করে, তখন তাকে আমরা বলবো এক কথায় মেগা সিটি। তাহলে যখন কোনো মহানগর সেটা হচ্ছে জনসংখ্যাটা বেড়ে একটা অতি বিশাল আকার একটা পৌর বসতি গঠন করলে, তখন তাকে আমরা কি বলবো না মেগা সিটি। এই মেগা সিটি জনসংখ্যা হচ্ছে আমাদের 50 লক্ষ বা তার বেশি। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু জনসংখ্যা কিভাবে হেরফের হচ্ছে। প্রথমে 5,000 পেলাম, তারপর হচ্ছে 1 লাখ পেয়েছি, তারপর হচ্ছে 10 লাখ পেলাম, এখন কত পেলাম আমরা 50 লাখ। জনসংখ্যা কিভাবে বাড়তে বাড়তে যাচ্ছে, তথা নামগুলো পরিবর্তন হতে হতে আমাদের চলে যাচ্ছে। তাহলে মেগা সিটিতে জনসংখ্যা হচ্ছে কত 50 লক্ষ বা আমরা হচ্ছে তার বেশি। এবার হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর দেখো এখানে বিভিন্ন রকমের কিন্তু কার্যকলাপ দেখতে পাওয়া যায়। নাম এখানে বিভিন্ন রকমের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিস্তৃত রূপ দেখা যায়। হচ্ছে নাম্বার 2 যদি আমরা দেখি, যে দেখো এখানে এই দেশের সর্বাধিক উন্নত অঞ্চল হচ্ছে এই মেগা সিটি। দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি, দেশের সর্বাধিক উন্নত এই অঞ্চল হলো মেগা সিটি। তাহলে দেখো আমরা মেগা সিটি সম্পর্কে তথ্যটা জানলাম। তাহলে এই মেগা সিটির সংখ্যা বর্তমানে হচ্ছে মোটামুটি আমাদের 4টি। মেগা সিটির সংখ্যা হচ্ছে কটা? 4টি। 2011 সাল অনুসারে দিল্লি, কলকাতা, মুম্বাই আর চেন্নাই। কি কি নাম বললাম? দিল্লি, ক্যালকাটা, মুম্বাই, চেন্নাই। এটা হচ্ছে ক্যালকাটা, দিল্লি, কলকাতা, মুম্বাই আর চেন্নাই। এই 4টে হচ্ছে আমাদের মহানগরের সংখ্যা 2011 সাল অনুসারে। তাহলে দেখো আজকে এই ক্লাসটার মধ্যে আমাদের
চারটে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখানে আমরা পেলাম। কারণ দেখো, অনেকে শহর শব্দটা ব্যবহার করে থাকে, কিন্তু শহর বলতে গেলে কোন কোন ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা শহর বলবো। যেমন আমরা নগর আমরা বলে থাকি, তাহলে নগর বলতে গেলে নগরের দেখো জনসংখ্যা পেলাম 1,00,000, মহানগরে গেলাম জনসংখ্যা 1 থেকে 10 লাখ বা তার বেশি, আবার মেগা সিটি 50 লাখ বা বেশি। তাহলে এই যে শহর, নগর, মহানগর আর মেগা সিটি সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা দেখো আজকের এই ক্লাসটার মধ্যে আমরা পেলাম। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ টিকা হিসেবে রেডি করে নেবে। এবার দেখো, এই শহর থেকে আমাদের আর একটা যেটা প্রশ্ন আমরা জানবো, সেটা হচ্ছে শহর গড়ে ওঠার কারণ। ঠিক আছে, শহর আর তার সঙ্গে হচ্ছে নগর গড়ে ওঠার কারণ। পরের প্রশ্নটা একটু আলোচনা করে নেবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে শহর নগর গড়ে ওঠার কারণ কি? এটা প্রশ্নমান 4-এর। ঠিক আছে, শহর হাইফেন দিয়ে নগর গড়ে ওঠার কারণ কি? তাহলে শহরের জনসংখ্যা কত পেলাম? আমাদের 5,000 জন। আর প্রতি বর্গ কিমিতে কতজন পেলাম? 400 জন। আর নগর জনসংখ্যা পেলাম 1,00,000। তাহলে কি কারণে শহর আর নগর গড়ে ওঠে? যদি দেখো আমরা কারণগুলিকে আমরা একটু আলোচনা করি, তাহলে কারণগুলিকে প্রথমে যে কারণটা পাবো, সেই কারণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ অনুসারে আমরা আলোচনা করে নিই। অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক কারণের মধ্যে কোন কোন কারণগুলো আমরা পাবো। প্রথমে হচ্ছে আমাদের প্রাথমিক উৎপাদন। প্রাথমিক উৎপাদন হচ্ছে একটা পয়েন্ট। প্রাথমিক উৎপাদন, প্রাথমিক উৎপাদন বলতে কি? দেখো, কৃষিকে আমাদের বোঝায়, অর্থাৎ শিল্পের যে সমস্ত অকৃষিজ কাঁচামাল আছে তার সঙ্গে শক্তি সম্পদ সংগ্রহের জন্যই তো শহর গড়ে ওঠে। যেমন দেখো, মৎস্য কেন্দ্র হিসাবে আমাদের শঙ্করপুর, এর্নাকুলাম, মহলিপত্তনম প্রভৃতি, খনিজ উত্তোলনের জন্য রানীগঞ্জ, ঝরিয়া, নোয়ামুন্ডি, ঘাটশিলা যেমন তামা পাওয়া যাচ্ছে, কোলারে সোনা পাওয়া যায়। আবার তৈল উত্তোলনের কেন্দ্র হিসাবে যদি আমরা দেখি, ডিগবয় এবং আঙ্কেলেশ্বরকেও আমরা পাবো। তাহলে এগুলো কিছু অকৃষিকাজ, কৃষিকাজের সঙ্গে জড়িত নয়, কিন্তু এটা শিল্পের একটা কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটা যে প্রাথমিক উৎপাদনের মধ্যে আমরা লিখতে পারি। দ্বিতীয় নম্বর দেখো, আমাদের শিল্পকর্ম। কারণ হচ্ছে শহর বা নগরের একটা দ্বিতীয় ভিত্তি হচ্ছে কি না, সেখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠবে। তাহলে বিভিন্ন ধরনের যদি শিল্প গড়ে ওঠে, তাহলে সেখানে মানুষ শিল্পের ওপর নির্ভর করে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবে। তাহলে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ আমাদের শিল্পের মধ্যে থাকে, তার জন্য শহর গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্য, অর্থাৎ শহর এলাকা মানেই বিভিন্ন ধরনের দোকানদানি থেকে আরম্ভ করে শপিং মল থেকে শুরু করে অত্যাধুনিক জীবনযাত্রার প্রতিটি উপকরণ সেখানে কিন্তু উপস্থিত। তার ফলে সেখানে ব্যবসা বাণিজ্যটা ব্যাপক আকার সম্প্রসারিত হয়। তার ফলে মানুষ সেখানে কর্মের সুবিধার জন্য সেখানে গিয়ে মানুষ ভিড় করে, জনসংখ্যার পরিমাণটা যেমন বৃদ্ধি পায়। তারপর যদি আমরা দেখি পরিবহন, নাম্বার 4, এই পরিবহন জিনিসটাও কিন্তু এই শহরের সঙ্গে খুবই জড়িত। দেখো, তোমরা দেখবে যখন কোনো জায়গায় কোনো বাস, ট্রেন ইত্যাদি দূরে কোনো গন্তব্যস্থলে যাওয়ার প্রয়োজন হয়, তখন দেখবে যেটাকে আমরা জংশন বলি, যেখানে সব ট্রেন এসে যেখানে দাঁড়াচ্ছে সেটা রেলওয়ে জংশন। পাশেই দেখবে শহর কেন্দ্রিক এলাকাতে আমাদের যেটাকে হাই রোডের ক্ষেত্রে সড়ক পথের যোগাযোগেরও একটা ভালো বন্দোবস্ত থাকে। আরও বিভিন্ন ধরনের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে একটা সুবন্দোবস্ত আমরা লক্ষ্য করতে পাই। তাই এই পরিবহনের সুবিধাও আমাদের শহর গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে প্রাথমিক উৎপাদন, শিল্পকর্ম, ব্যবসা বাণিজ্য আর পরিবহন, এই 4টে পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক। মানুষ এই 4টির ওপর ডিপেন্ড করে সেখানে বিভিন্ন রকম কাজকর্ম করে মানুষ খায় বলে মানুষ সেখানে গিয়ে
বসবাস করে। অর্থাৎ রোজগারের কিন্তু একটা উৎস হচ্ছে এই চারটে। রোজগার মানেই অর্থ, অর্থ থেকে অর্থনৈতিক কারণ শব্দটা এসেছে। তারপর দেখো যদি দেখি আমাদের রাজনৈতিক কারণ হিসাবে যদি আমরা দেখি, তাহলে পরের যদি পয়েন্টটা দেখি আমরা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে আমরা কি পাবো, দেখবে শহর কেন্দ্রিক এলাকাতে কি হয়, বিভিন্ন ধরনের দেখবে প্রশাসনিক কাজকর্ম চলে। হ্যাঁ, তাহলে এখানে 5 নম্বর হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। প্রশাসনিক কাজকর্ম মানে কি, দেখবে শহর কেন্দ্রিক এলাকায় থানা ইত্যাদি দেখবে সেখানে অবস্থান করে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। তাহলে প্রশাসনিক কাজকর্ম থাকলে কি হবে, পুলিশের একটা ব্যাপক পরিমাণ নিরাপত্তা ব্যাপার থাকে, চুরি ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম হওয়ার প্রবণতার পরিমাণটা কম থাকে। তাহলে মানুষ তো সেখানেতে যাবার তো অবশ্যই চেষ্টা করবে। সামরিক কাজকর্ম অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশাসনিক, যেমন আমাদের কোনো জায়গায় ভোট যন্ত্র থেকে শুরু করে ভোটের যে ব্যাপার থেকে যেগুলো আমাদের থাকে সমস্ত কিছুই কিন্তু দেখে শহর কেন্দ্রিক এলাকাতে কোনো চাকরি বাকরি, কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো ব্যবস্থা থাকলে সেখানে প্রশ্নপত্র আসা নিয়ে যাওয়া প্রভৃতির ক্ষেত্রে দেখবে যথেষ্ট পরিমাণে দেখভাল করা হয়ে থাকে। অর্থাৎ সেখানে আমাদের সেনা প্রশিক্ষণ, তারপর তার সঙ্গে রক্ষণাবেক্ষণ, তার সঙ্গে হচ্ছে আমাদের শহর গড়ে ওঠে। যেমন দুর্গ শহরকে বলা হচ্ছে আমাদের কি, যেমন চিতোর, গোয়ালিয়র, জয়সলমীর, উদয়পুর ইত্যাদি। সামরিক প্রশিক্ষণ যেখানে দেওয়া হয় দেরাদুন, পুনে, আম্বালা, রায়গড়, পাঠানকোট প্রভৃতি, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবার দেখবো আমাদের ধর্মীয় সাংস্কৃতিকের মধ্যে 3টে পাবো। এর পরের পয়েন্টটা যাব আমরা সাংস্কৃতিক কারণ। রাজনৈতিক গেল, এটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। তাহলে সাংস্কৃতিক কারণের মধ্যে মানুষ যেখানে অর্থাৎ আনন্দ যেটা আমাদের করে থাকে, অর্থাৎ বিনোদন ও পর্যটনের মধ্যে পাবো বিনোদন ও পর্যটন। অর্থাৎ বিভিন্ন ধরনের উৎসব, আনন্দ, হই হুল্লোড় ইত্যাদি আমাদের শহরাঞ্চলে গুরুত্বপূর্ণ পার্ট। এবং সেখানে বিভিন্ন ধরনের দেখবে পার্ক মার্ক থাকে, বেড়াতে যাওয়ার ব্যাপার থাকে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন কাব্য, কবিতা, নাটক, যাত্রা ইত্যাদি সাংস্কৃতিক কার্যাবলী ও গুরুত্বপূর্ণ একটা ভূমিকার মধ্যে থাকে। তাহলে সাংস্কৃতিক কার্যাবলীও এর মধ্যে অবস্থান করে। এবার হচ্ছে ধর্মীয় কারণ, অর্থাৎ শহর কেন্দ্রিক এলাকায় দেখবে অনেক মন্দির, মসজিদ, গির্জা বিভিন্ন রকম থাকে। সেখানেও দেখবে মানুষ বিভিন্ন রকম ধর্মের মানুষ বিভিন্ন রকম ধর্মীয় উপাসনার কেন্দ্র সেখানে অবস্থান করায়, সেখানে মানুষ গিয়ে ভিড় করে। তাহলে আমরা দেখো শহর গড়ে ওঠার ক্ষেত্রে কারণগুলিকে 3টে পার্টে আমরা ভাগ করলাম। একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সাংস্কৃতিক কারণ। অর্থনৈতিক কারণ মানে হচ্ছে মানুষ শহরে যাবে কী জন্যে যাবে, সেখানে রুজি রোজগারের পথ যদি না থাকে, কি কাজকর্ম করে তারা সেখানে তাদের পরিবার পরিজনের মুখে অন্ন জুটিয়ে দেবে, অন্ন তাদের ব্যবস্থা করে দেবে, সেই কাজকর্মের উপর ডিপেন্ড করে তারা সেখানে যাবে। 1 নম্বর হচ্ছে প্রাথমিক উৎপাদন, শিল্পকর্ম, ব্যবসা বাণিজ্য আর পরিবহন। রাজনৈতিক কারণের মধ্যে প্রশাসনিক কাজকর্ম আর সামরিক কাজকর্ম। সাংস্কৃতিক কারণের মধ্যে বিনোদন ও পর্যটন, সাংস্কৃতিক কার্যাবলী আর ধর্মীয় কারণ। এই কারণগুলির জন্য আমাদের শহর বা নগর গড়ে ওঠে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটা দেখবে প্রশ্নটা ভালো করে খাতার মধ্যে তোমরা রেডি করে নেবে, শহর বা নগর গড়ে ওঠার কারণ। তাহলে আজকে আমরা এই ক্লাসের মধ্যে দেখো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা এই তথ্যগুলো আগে তোমাদের জানা ছিল না, তাই তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করবে এইটুকু আমরা আশা রাখি। এই বলে আমি আজ এই ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকো, দ্যাটস অল।